বিএনপি ও জামায়াতের সংঘর্ষে শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। বুধবার রাত 10টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শেরপুরের শ্রীবর্দীর আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম। তারিকুল, জামায়াত সেক্রেটারির মৃত্যুকে ঘিরে কি অবস্থা এখন সেখানে, নেতাকর্মীরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। চৌতি, আপনি জানেন শেরপুরে জামাত বিএনপির মধ্যে যেই সংঘর্ষে জামাতের নেতা নিহত হয়েছেন, এই নিহতর পিছনে, এই সংঘর্ষের পিছনে সরাসরি তারেক রহমানের হাত রয়েছে বলে এখানকার জনগণ দাবি করেছেন। শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা যান। উপজেলা প্রশাসন আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার বসাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় হট্টগোল। মুহূর্তে রূপ নেয় ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষে। মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে দেয়া হয় আগুন। বিএনপির হাতে হাফেজ মাওলানা রেজাউল করিমের জীবন যায়। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা নিয়ে তোলপাড়। একজন বলছে এখানে বিএনপির কোনো দোষ নাই, আবার বলছে এখানে জামায়াত ইসলামের কোনো দোষ নাই। তাহলে দোষ টাকার ভাই, আপনার আমার? রেজাউল করিম এখন আর দুনিয়ায় নাই। তার সন্তান আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না। রেজাউল করিম কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, ক্ষমতাও পাবে না, টাকা পয়সাও পাবে না। এই রেজাউল করিমের এখানে দোষটা কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। বিএনপির হাতে হাফেজ মাওলানা রেজাউল করিমের জীবন যায়। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা নিয়ে তোলপাড়। একজন বলছে এখানে বিএনপির কোনো দোষ নাই, আবার বলছে এখানে জামায়াত ইসলামের কোনো দোষ নাই। তাহলে দোষ টাকার ভাই, আপনার আমার? দেখেন, শেরপুর 3 আসনের জামায়াত ইসলামের সেক্রেটারি হাফেজ মাওলানা রেজাউল করিম, তিনি গিয়েছিলেন তার সহকারী প্রার্থী শেরপুর 3 আসনের নুরুজ্জামান বাদল ভাইয়ের সাথে। গতকাল কথা ছিল শেরপুর 3 আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি এবং ওইখানে উপস্থিত ছিল জামায়াত ইসলামের কর্মীরা। চেয়ারে বসা নিয়ে এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ, এবং সেই ঘটনার জের ধরেই একে অপরকে চেয়ার উপর দিয়ে ছুঁড়ে মারে। এক পর্যায়ে বিএনপির সমর্থকরা বা বিএনপির নেতৃবৃন্দরা ওইখান থেকে বেরিয়ে যায়। তারা গিয়ে রাস্তা অবরোধ করে রাখে। এরপর আইন শৃঙ্খলা বাহিনী এসে বলে জামায়াত ইসলামের সেই মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদনকে যে আপনাকে আমরা নিরাপত্তার সাথে বাসায় দিয়ে আসি, আপনি চলেন, এখান থেকে চলে যাই। তখন সেই নুরুজ্জামান বাদন ভাই বললেন, আমি আমার কর্মীদেরকে ছাড়া আমি নিরাপদে বাড়ি চলে যাব, আমি ওরকম কাপুরুষ না, আমি এখান থেকে যেতে চাই না, আমি গেলে আমার কর্মীদেরকে নিয়ে যাব, এবং এটা সরকারি রাস্তা, আমি এই রাস্তা দিয়ে যাব, অন্য কোনো রাস্তা দিয়ে যাব না। এরপর বিএনপির কিছু নেতাকর্মী এসে ধরেন নুরুজ্জামান বাদন ভাইয়ের একরকম পাও ধরার কথাও বলে যে আপনি এই রাস্তা দিয়ে যায়েন না, একটা সংঘর্ষ হবে, তারপর যে কোনো হতাহতের ঘটনা ঘটতে পারে, নির্বাচন বানচাল হইতে পারে, এই কাজটা করেন না। অনেকভাবে বোঝানোর চেষ্টা করে এবং তাকে ফোন দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু বোঝানোর চেষ্টা করে। তবে তিনি কোনোভাবে বোঝেন নাই। তিনি বলছে আমরা এই রাস্তা দিয়ে বাসায় যাব, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদের জীবন নিয়ে আরো আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে, তাই আমি এই রাস্তা দিয়ে আমার কর্মীদেরকে সাথে নিয়ে বাসায় যাব। তো যেমন কথা ভাই তেমন কাজ। আইন শৃঙ্খলা বাহিনী অনেক বোঝানোর চেষ্টা করার পরও তিনি ওই রাস্তা দিয়ে যায়, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তিনি অনুরোধ করে আপনারা সামনে থেকে আমাদেরকে বাসা পর্যন্ত পৌঁছে দেন। এরপর সামনের দিকে আগায়, আর ওইখানে থাকা বিএনপির নেতাকর্মীরা তারাও কিন্তু দৌড়ে ছুটে আসে তাদের দিকে, এবং তারাও ছুটে যায়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে নিহত হয় হাফেজ মাওলানা রেজাউল করিম। তার ঘরে ছোট্ট ফুটফুটে 2টি সন্তান রয়েছে। রেজাউল করিম এখন আর দুনিয়ায় নাই। তার সন্তান আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না। রেজাউল করিম কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, ক্ষমতাও পাবে না, টাকা পয়সাও পাবে না। এই রেজাউল করিমের এখানে দোষটা কি? নির্বাচনের প্রচারণা চালাতে গিয়েছিল, এবং একটি ইশতেহার অনুষ্ঠানের মধ্যে তারা অংশগ্রহণ করেছিলেন। সেই ইশতেহার অনুষ্ঠানের একেবারে তার জীবনটাই যে শেষ হয়ে যাবে সেটা তিনি ভাবতেও পারেন নাই। আজ হয়তোবা জামায়াত ইসলামের সেই প্রার্থী নুরুজ্জামান বাদল ভাই হয়তোবা নির্বাচিত হবে, বা বিএনপির তার বিরোধী প্রার্থী সে হয়তোবা নির্বাচিত হবে। যেই নির্বাচিত হোক,
তারা ক্ষমতায় যাবে, তারা ক্ষমতা পাবে। তবে এই রেজাউল করিম ভাই কি আর ক্ষমতা পাবে? সে তো আর কোনোদিন ক্ষমতা পাবে না। সে কোনোদিন দুনিয়া আসতে পারবে না, তার সন্তান বাবা বলে ডাকতে পারবে, তার স্ত্রী তার স্বামীকে পাবে না, তার মা বাবা তার সন্তানকে পাবে না। একজন মানুষকে প্রকাশ্যে দিবালোকে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, নির্বাচনের মাঠ গরম করা, আমরা জীবনে কল্পনাও করি নাই 24শে আন্দোলনের পরে এরকম কোন ঘটনা আমার এই বাংলাদেশে ঘটবে। আমরা ভেবে নিয়েছিলাম এবারের নির্বাচন সুষ্ঠু সবল নির্বাচন হবে, একটি সুন্দর পরিবেশ থাকবে যেখানে মানুষ তার স্বাধীনতার সাথে ভোট দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে। তবে সেই পরিবেশটা এখন আর দেখছি না। এখন নির্বাচন কমিশনার কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন এরকম একটি ঘটনা ঘটছে, এখন আপনারা কি করবেন, সে বলবে কি জানেন, নির্বাচনের আগে এরকম ঘটনা ঘটতেই পারে, এগুলো খুব স্বাভাবিক, এগুলো সবসময় হয়। কারণ ওই যে ওসমান হাদি ভাই যখন শহীদ হইল তখনও তিনি এই কথাই বলেছেন। তো কার কাছে বিচার দিবেন? আজ দেখতেছি বিএনপির অনেক সমর্থকরা ফেসবুকের মধ্যে পোস্ট করে আলহামদুলিল্লাহ বলতেছে রেজাউল করিম ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে। এইটা কেমনে পারে একটা মানুষ? এদের কাঁধে হাত রেখেই তো ভাই আপনারা জুলাই আন্দোলনের মধ্যে সবাই সামিল হয়েছিলেন। আজ কেন ক্ষমতার জন্য একে অপরকে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছেন? এখানে নুরুজ্জামান বাদল ভাইকে যখন বোঝানো হয়েছিল আপনি এই পথে যায়েন না, তিনি যদি না যাইতো এরকম কোনো সংঘর্ষ হইতো না। এবং অন্যদিকে বিএনপিও যে রাস্তা অবরোধ করে রাখছে তাদেরকে যেতে দিবে না, এটাও তাদের অন্যায়। দুই পক্ষেরই অন্যায় আছে। এক হাতে তো তালি বাজে না, মোটামুটি তালি বাজাইতে হয়। তবে সশস্ত্রভাবে একটা মানুষকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুনিয়া থেকে সরানো হয়েছে। তারা অস্ত্র সহ এখানে উপস্থিত ছিল। তো কারা অস্ত্র সহ এই মিছিলের মধ্যে অংশগ্রহণ করে তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে ধরুন, তাদেরকে শাস্তির আওতায় নেন। আমরা এই দেশে এরকম কোনো নির্বাচন চাই না। প্রয়োজনে এই দেশ থেকে রাজনীতি উঠায় দেন ভাই। রাজনীতি কখনোই জনগণের শান্তি আনতে পারে না। জনগণের অশান্তির কারণ হচ্ছে রাজনীতি। যেই দেশের মধ্যে রাজনীতি আছে সেই দেশে কোনো শান্তি নাই। আজকে একটা দল নির্বাচিত হবে, জনগণের কিচ্ছু যাবে না, জনগণের কিচ্ছু হবে না, কোনো উপকার হবে না। সব কার? ওই দলের নেতাকর্মীদের। যেই দলই আসুক তাদের সুযোগ সুবিধা, তারাই সুযোগ সুবিধা ভোগ করবে। আপনি আমি কিচ্ছু করতে পারবো না, আপনার আমার কোনো ফায়দা নাই। বরঞ্চ আমাদের কাদের মধ্যে পা রেখেই তারা সুযোগ সুবিধা হাসিল করবে। আমরা সাধারণ জনগণ ভাই মাইনকা চিপায় পড়ছি, কিচ্ছু বলতেও পারি না, সত্য কথা বলতেও ভয় লাগে। আশেপাশের মানুষগুলো ফোন দিয়ে বলে, ভাই তুমি বিএনপির বিরুদ্ধে কেন কথা বলতেছো, তুমি কি জামাত করো? আরে ভাই আমি কোনো দলই করি না, আমার রাজনীতি পছন্দ না। যে রাজনীতি মানুষের জীবন কেড়ে নেয়। হাফেজ মাওলানা একজন মানুষ, তার জীবনটা কেড়ে নিছে। রেজাউল করিম ভাই আর জীবনে কোনোদিন, আমার বলতেও কষ্ট লাগতেছে ভাই, আমি কিভাবে বলবো এত একটা মানুষের জীবন এইভাবে নৃশংসভাবে নিয়ে যায়। ধিক্কার জানাই আমি সেই রাজনীতিকে। পরে যাওয়ার পরেও তাকে পিটানো হয়েছে, তাকে আরো অত্যাচার করা হয়েছে। আমরা মনে করি শেরপুর হাসপাতালে নেওয়ার আগেই উনি মনে হয় মারা গেছেন, কিন্তু ডাক্তাররা পরিস্থিতি সামাল দিতে পারবে না বিধায় তাকে ময়মনসিংহ পাঠানো হয়েছে। ময়মনসিংহ ডাক্তার তো যাওয়ার সাথে সাথে তাকে মৃত ঘোষণা করেছেন। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু ভিডিও ফুটেজ আছে, আমরা প্রশাসনকে বলছি আমরা আইনগত ব্যবস্থা নিব, লিখিত মামলা করব, অভিযোগ দায়েরও করব। আমরা মনে করি যেহেতু প্রশাসনের উদ্যোগে এটার আয়োজন ছিল, ভিডিও ফুটেজ দিয়ে ওনারা কিন্তু শনাক্ত করতে পারেন আসামিদেরকে, এবং ওই আলোকেই যদি ওনারা তাদেরকে অ্যারেস্ট করেন তাহলে আমরা আশা করি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের মতো করে চলব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি কালার এক্সপার্ট ডার্ট স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের দাবি হচ্ছে সুষ্ঠু বিচার চাই, তদন্তমূলক, আর 24 ঘন্টার মধ্যে বিএনপি সন্ত্রাসীদের সহ যারাই জড়িত আছে তাদেরকে আমরা গ্রেপ্তার চাই। আসলে হত্যাকাণ্ড কোনোটাই কাম্য নয়। এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, যারা দোষী তাদের ফাঁসি চাই। ওনার হত্যাকাণ্ডের বিচার আমরা অত দূরত্ব সহিত তাদের ফাঁসি চাই। তো ওনার যে ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, সরকারের পক্ষ থেকে আমরা বলতেছি দেখাশোনা করার।